আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। ইতিমধ্যেই তোমাদের ফিজিক্স ফার্স্ট যে এক্সাম এটা হয়ে গেছে। তো এই এক্সামটি আশা করছি সবাই খুব ভালোভাবেই দিয়েছো। তো তোমাদের এই পরীক্ষার যে এমসিকিউ পার্ট ছিল তার সলিউশন করতে যাচ্ছি। আমি সাকিবুল হাসান। দেখো, প্রথম প্রশ্নে বলা হচ্ছে গিগা। গিগা মানে কি? 10⁹9। ন্যানো মানে হচ্ছে 10⁻৯। গিগা ন্যানোর কত গুণ? আচ্ছা, গিগা ন্যানোর কত গুণ মানে হচ্ছে গিগা বাই ন্যানো। ওকে, গিগা বাই ন্যানো। তো এটাকে তুমি যদি গুণ করে লিখতে চাও তাহলে 10⁻৯ থাকে না, ওইটা হয়ে যায় 10⁹9। সো 10⁻18 অ্যান্সার ক। 2 নম্বর প্রশ্নের দিকে তাকাও, একটা সংখ্যা দেয়া আছে। এই সংখ্যাটিকে বৈজ্ঞানিক প্রতীকে প্রকাশ করতে হবে। আচ্ছা, তুমি যদি এটাকে বৈজ্ঞানিক প্রতীকে প্রকাশ করতে চাও, 6 7 3 3 1 2 3 4 5 6, ছয়টা সংখ্যা। তো এখানে টোটাল সংখ্যা কয়টা? টোটাল সংখ্যা কিন্তু 10টা না। তুমি যদি এটাকে বৈজ্ঞানিক প্রতীকে লিখতে চাও, তুমি যদি পয়েন্ট 6 এর পরে দাও, যদি 6 এর পরে এই দশমিকটা বসাও, তাহলে দশমিকের পর কয়টি সংখ্যা থাকে? 9টি থাকে। 6 7 3 3 ইন্টু 10⁹9। তুমি যদি 7 এর পরে এই দশমিক বসাতে চাও, তাহলে কয়টি সংখ্যা বাকি থাকে এইদিকে? তাহলে 8টি সংখ্যা বাকি থাকে। 10⁸8। যদি 6 7, এই যে তিনটা সংখ্যা দশমিকের বাম পাশে তিনটা সংখ্যা যদি রেখে এইখানে দশমিক বসাও, তাহলে দশমিকের ডান পাশে কয়টা সংখ্যা থাকে? 7টা। 10⁻7। যদি 6 7 3 3, তারপর যদি তুমি লেখো, যদি দশমিকের বাম পাশে তুমি 4টা সংখ্যা রাখো, তাহলে ডান পাশে অবশ্যই 6টা। তাহলে 10⁻6। আচ্ছা, দেখো তো এইখানে কোন অপশনগুলো ঠিক আছে। প্রথমটা ঠিক আছে, দ্বিতীয়টা ঠিক নেই, 3 নাম্বারটাও ঠিক নেই, 4 নাম্বারটা ঠিক আছে। সো তোমার 2 নাম্বার এমসিকিউতে যারা ক এবং ঘ দাগিয়েছো তাদেরকে মার্কস দেওয়া হবে। এরপর 3 নাম্বার প্রশ্নে বলা হচ্ছে পিথাগোরাস অবদান রেখেছেন। পিথাগোরাসের অবদান তোমরা বইয়ের প্রথম চ্যাপ্টারেই দেখবা। কম্পমান তারের উপর ঠিক আছে, জ্যামিতিক উপপাদ্যে ঠিক আছে, পরমাণুর গঠনে না। পরমাণুর গঠনে পিথাগোরাস কোনো অবদান রাখেননি। পরমাণুর গঠন এইটা বর্ণনা করার জন্য অবদান রেখেছেন বোর, রাদারফোর্ড এবং অন্যান্য বিজ্ঞানীরা। সো 3-এর অ্যান্সার 1 ও 2। 4 নাম্বার প্রশ্নের দিকে খেয়াল করো। 4 নাম্বার প্রশ্নে বলা হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি রেকর্ড করার যন্ত্রের নাম কি? উদ্ভিদের বৃদ্ধি রেকর্ড করার যন্ত্রের নাম হচ্ছে স্ক্রোগ্রাফ। আচ্ছা, সিসমোগ্রাফ কি করে? সিসমোগ্রাফ হচ্ছে ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করে। স্পিডোমিটার কি করে? স্পিডোমিটার স্পিড পরিমাপ করে। ঠিক আছে। অ্যামিটার কি করে? অ্যামিটার তড়িৎ প্রবাহ মাত্রা পরিমাপ করে। সো এইখানে অ্যান্সার খ। বোসন কি ধরনের কণা? বোসন অবভিয়াসলি মৌলিক কণা। আচ্ছা, মৌলিক কণা কি? মৌলিক কণাগুলো হচ্ছে পরমাণু বা পদার্থের যেই কণাটিকে আর ভাঙা যাচ্ছে না, এরকম মৌলিক কণা প্রায় 12টির মতো আছে। তো বোসন তাদের মধ্যে একটি। ঠিক আছে। আচ্ছা, কৃত্রিম কণা কি? কৃত্রিম কণা হচ্ছে যেগুলোকে ল্যাবরেটরিতে উপযুক্ত পরিবেশে বেশ কিছু নিয়মতান্ত্রিক প্রসিজার ফলো করে তৈরি করা হয়, এগুলো হচ্ছে কৃত্রিম কণা। এর মধ্যে ওই যে বেশ কিছু তেজস্ক্রিয় কণা রয়েছে। এরপর স্পিডো সরি সহমৌলিক কণা। সহমৌলিক কণাগুলো হচ্ছে মৌলিক কণার সাথে আমরা এলিমেন্টারি যে সমস্ত পার্টিকেল ব্যবহার করি, এগুলো হচ্ছে সহমৌলিক কণা। এরপর দেখো জটিল কণা। জটিল কণা কি? জটিল কণা হচ্ছে সেই কণাগুলো যেখানে বোথ মৌলিক কণা, সহমৌলিক কণা, তারপর কৃত্রিম কণা সবকিছুই থাকে। হ্যাঁ, ঠিক আছে, এই সবগুলোর একটা মিশ্রণ বা মিনিমাম 2টা আলাদা আলাদা পার্টিকেল একসাথে করে একটা নতুন কণা তৈরি করা হলে সেটা হচ্ছে তোমার জটিল কণা। গেল 5 নাম্বার। দেখো, 6 নাম্বার প্রশ্নে বলা হচ্ছে 10 মিটার ব্যাস বিশিষ্ট বৃত্তাকার পথে পরিধির 1/4 অতিক্রম করলে সরণ কত হবে? হ্যাঁ, তুমি যদি একটা বৃত্তাকার পথ অঙ্কন করো, এইটার ব্যাস 10 মিটার, ঠিক আছে, ব্যাস 2r = 10 মিটার, তাহলে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ 5 মিটার। ওকে। আচ্ছা, এই পরিধিকে যদি 4টি ভাগে ভাগ করা হয় তাহলে এরকম হবার কথা। এরকম হবার কথা না? দেখো, তুমি যদি বস্তুটাকে এইখান থেকে চলতে দাও, বস্তুটা যদি এইখান থেকে চলা শুরু করে এবং 1/4 পথ অতিক্রম করে, মনে করি এখান থেকে এইখানে আসবে, এটাই তো 1/4 পথ। আচ্ছা, এটাকে যদি এ দ্বারা চিহ্নিত করো, এটাকে যদি বি দ্বারা চিহ্নিত করো, তাহলে দেখো সরণ, এই বস্তুর সরণ হবে গতিপথের আদি বিন্দু এবং শেষ বিন্দু এই দুইটার মধ্যবর্তী ন্যূনতম সরলরৈখিক দূরত্ব। তাহলে এবি,
এবি হচ্ছে সরণ। তুমি যদি এই বৃত্তের কেন্দ্র ও চিন্তা করো তাহলে দেখো তো এ ও বি একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। এই সমকোণী ত্রিভুজের এবি হচ্ছে কর্ণ, হ্যাঁ? তাহলে এ বি স্কোয়ার ইকুয়াল এ ও স্কোয়ার প্লাস বি ও স্কোয়ার, ঠিক আছে? তাহলে এ বি ইকুয়াল রুট ওভার এ ও স্কোয়ার প্লাস বি ও স্কোয়ার। তুমি এইবার দেখো তো ও এ এইটা কি ব্যাসার্ধ না? 5 মিটার। আবার ও বি এটা কি ব্যাসার্ধ না? 5 মিটার। এখানে 5 বসাও, এইখানে 5 বসাও। তাহলে কত আসছে? 25 + 25, দ্যাট মিনস √50। আচ্ছা, এর মানে কি? এর মানে হচ্ছে 7.071 মিটার। তাহলে অ্যান্সার খ, 7.07 মিটার অ্যান্সার খ। ওকে। 7, নিচের কোনটি স্কেলার রাশি? আচ্ছা, বেগ। বেগ কি স্কেলার রাশি? না, বেগ স্কেলার রাশি নয়, কারণ বেগের মান থাকে এবং দিক থাকে। দ্রুতি স্কেলার রাশি, তাহলে এটা নয়। বল, বল কি স্কেলার রাশি? না, বল স্কেলার রাশি নয়, বল অবশ্যই ভেক্টর রাশি, তাহলে এটাও অ্যান্সার হবে না। ত্বরণ, ত্বরণ তো অবশ্যই ভেক্টর রাশি, তাহলে এটাও নয়। শক্তি, হ্যাঁ শক্তি স্কেলার রাশি। কাজ, শক্তি এগুলো স্কেলার রাশি। কাজ, শক্তি, আয়তন এগুলো স্কেলার রাশি, ঠিক আছে? তাহলে স্কেলার রাশি কোনগুলো? কাজ, শক্তি, আয়তন, এরকম আরো যা কিছু আছে, তারপরে আপেক্ষিক গুরুত্ব, এগুলো কিন্তু স্কেলার রাশি। 50 মিটার উঁচু দালানের ছাদ থেকে কোনো বস্তু ছেড়ে দিলে এটি কত বেগে ভূপৃষ্ঠকে আঘাত করবে? 50 মিটার উঁচু দালানের ছাদ থেকে তুমি বস্তুটিকে ছেড়ে দিচ্ছ, কত বেগে ভূপৃষ্ঠকে আঘাত করবে? দেখো, আমরা সূত্র জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2GH, তাই না? যখন তুমি 50 মিটার একটা উঁচু দালান, এই যে দালানের ছাদ, এখান থেকে এই বস্তুটাকে সাপোজ ফেলে দিলা, এখানে কিন্তু ওর ইউ জিরো ছিল, ইউ 0 মিটার/সেকেন্ড। এই পুরো যেই উচ্চতা এটা 50 মিটার আছে। জি এর মান তুমি জানো 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে এইখানে মান বসালে অ্যান্সার পাওয়া যাচ্ছে। তো বসিয়ে দেখি। ভি ইকুয়াল রুট ওভার ইউ স্কোয়ার প্লাস 2GH। আচ্ছা, ইউ তো জিরো না, 0 + 2 জি এর মান 9.8, এইচ এর মান 50। ক্যালকুলেটর যদি চেপে দেখি তাহলে তোমার অ্যান্সার আসবে 2 × 9.8 × 50 আসছে 40√5, না 40√5। এটাকে তাহলে 14√5 এটাকে যদি তুমি কনভার্ট করো তাহলে 31.30 মিটার/সেকেন্ড। ওকে, তাহলে তোমার অ্যান্সার কোনটা? অ্যান্সার এই যে এটা, ঘ। অ্যান্সার ঘ। তাহলে 8 শেষ। যদি 9 নাম্বার প্রশ্নের দিকে যাই, নিচের কোন লেখচিত্রটি স্থির অবস্থান থেকে বস্তুর সুষম ত্বরণের চলার পথ নির্দেশ করে? আচ্ছা দেখো, স্থির অবস্থান, এই যদি তোমার এক্স অক্ষ, এই যদি ওয়াই অক্ষ হয়, এই দিকে যদি তুমি বেগের কথা চিন্তা করো, এইদিকে যদি সময়ের কথা চিন্তা করো, স্থির অবস্থান মানে ওর বেগও জিরো ছিল, সময়টাও শুরু মানে ও এখনো চলেনি, টাইমও জিরো ছিল, ওর বেগও জিরো ছিল। তার মানে এইখান থেকে সুষম ত্বরণ, সো লেখটা আমরা রিভিউ ক্লাসে বলেছি এরকম হবার কথা। তোমার অ্যান্সার কোনটা? অ্যান্সার হবে গ, ঠিক আছে? এইটা নয়, এটা নয়। এটা নয় কেন? দেখো, এখানে কিন্তু শুরু থেকে দেখানো হয়নি, স্থির অবস্থান থেকে দেখানো হচ্ছে না, ও কিছু দূর চলার পর তারপর দেখানো, সেটা হবে না। এটা কি দেখাচ্ছে? এটা দেখাচ্ছে সমবেগ। এটা কি দেখাচ্ছে? এটা দেখাচ্ছে সমবেগ। তারপর এটা তো অ্যান্সার। এইটা কি দেখাচ্ছে? এইটাও যেহেতু জিরো থেকে শুরু হয়নি, এটা স্থির অবস্থান বোঝায় না, তার মানে এটাও নয়, এটাও নয়, এটাও নয়। তোমার অ্যান্সার হচ্ছে গ। দেখো, 10 নাম্বার প্রশ্নে বলা হচ্ছে 20 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব কত মিটার? 20 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব কত মিটার তা তোমার দেখাইতে হবে। আচ্ছা, 20 সেকেন্ড না, ওর শুরুতে যখন টাইমটা জিরো শুরু হয়েছে, ওর আদি বেগ ছিল জিরো না, আদি বেগ জিরো ছিল। আর শেষ বেগ 20 সেকেন্ড পর, 20 সেকেন্ড পর ওর বেগ কত? 4, ঠিক আছে? 20 সেকেন্ড পর ওর বেগ 4। তাহলে আমরা একটা সূত্র জানি, কি জানি? এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 × টি। ওকে, ইউ জিরো, ভি 4, 2 ইন্টু টি এর মান কত? 20, ঠিক আছে? তাহলে 2 × 20, দ্যাট মিনস 40 মিটার। তাহলে অ্যান্সার কত? 40 মিটার। এরপর দেখো, গাড়িটির বেগ বিশ্লেষণের ক্ষেত্রে, গাড়িটির বেগ বিশ্লেষণ করে আমরা দেখব। প্রথমে
সমত্বরণে যাত্রা শুরু করে, প্রথমে সমত্বরণে যাত্রা শুরু করে। দেখি প্রথমে ত্বরণ কত ছিল। আচ্ছা, এইখানে এইখানে ত্বরণ তো 0 ছিল, ঠিক আছে, এর ত্বরণের হিসাব আমরা করছি না। এইখানে ত্বরণ কত ছিল? এইখানে ত্বরণ হচ্ছে, দেখো, বেগ বাই সময়। বেগ বাই সময় না, এইখানকার ত্বরণ, আমি এগুলো একটু মুছে দিই, হ্যাঁ, এগুলো একটু মুছে দিচ্ছি। এইখানকার ত্বরণ হচ্ছে তোমার 5/1। এইখানকার ত্বরণ কত? এইখানকার ত্বরণ হচ্ছে, সরি, এইখানকার ত্বরণ, এখানে বেগ কত? 1, সময় হচ্ছে 5। তুমি বেগকে, এই ধরনের কোশ্চেন যদি কখনো দেখো, তাহলে বেগকে সময় দিয়ে ভাগ করবা। এইখানে ত্বরণ হচ্ছে 1/5। এইখানে ত্বরণ কত? এইখানে ত্বরণ হচ্ছে 2/10, দ্যাট মিনস 1/5। তারপর তৃতীয় ক্ষেত্রে যদি ত্বরণের কথা চিন্তা করো, এখানে ত্বরণ হচ্ছে 3/15, দ্যাট মিনস 1/5। এরপর যদি তুমি এই চতুর্থ সেকেন্ডের, যদি তুমি তারপরে চিন্তা করো, এখানে দেখো 4/20, দ্যাট মিনস 1/5। হ্যাঁ, এটা ঠিক আছে। প্রথমে দেখো, প্রতি ক্ষেত্রে, মানে প্রথম 1 2 3 4, প্রথম এই চারটার জন্য, প্রথম এই চারটি ঘরের জন্য দেখো তোমার ত্বরণ প্রতিবার 1/5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 1/5 মিটার পার সেকেন্ড স্কোয়ার রয়ে গেছে। সো এটা বলা যায় প্রথমে সমত্বরণে যাত্রা শুরু করে, এটা ঠিক আছে। তাহলে প্রথম অপশন ঠিক আছে। 2 নাম্বার, কিছু সময় সমবেগে চলে, পরে সমত্বরণে চলে না। আগে সমত্বরণে চলেছে, তারপরে সমবেগে চলতে পারে। সমবেগে চলেছে কিনা সেটা পরের বিষয়, কিন্তু শুরুতে সমত্বরণে চলেছে, এই কথাটা ভুল ছিল এখানে। তাহলে খ, এই অ্যান্সার হবে না। শুরু থেকে শেষ পর্যন্ত সমত্বরণে চলে, মিথ্যা কথা। এইখানে সমত্বরণ আছে, কিন্তু দেখো তারপরে আর সমত্বরণ হয়নি, এইখানে আর ত্বরণটা ঠিক নেই। এখানে ত্বরণ 4/25, এখানে কিন্তু আর 1/5 পাওয়া যাচ্ছে না, সো এটা মিথ্যা কথা। এরপর প্রথমে মন্দনে পরে সমবেগে, এটাও ভুল। সো তোমার অপশন ক। 11 শেষ হলো। 12, স্থির অবস্থান হতে সুষম ত্বরণে চলমান বস্তুর জন্য নিচের কোনটি সঠিক? স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলা শুরু করেছে। আচ্ছা, সূত্রগুলোর দিকে যদি আমরা একটু খেয়াল করি, আমরা যদি একটু সূত্রগুলোর দিকে খেয়াল করি, দেখো, স্থির অবস্থান থেকে যখন বস্তু সুষম ত্বরণে চলা শুরু করে, আমরা এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, আমরা এই একটা সূত্র জানি। এইখান থেকে যদি স্থির অবস্থানে চলে, এস ইকুয়াল, এটা 0 প্লাস হাফ এ টি স্কোয়ার। আচ্ছা, বলা হচ্ছে সুষম ত্বরণের কথা, তার মানে এ এর মান ফিক্সড, এ এর মান ফিক্সড, হাফ এ টি স্কোয়ার, এ এর মান ফিক্সড। এখানে এ এর মান ফিক্সড আর হাফ তো ফিক্সড, তাহলে এইখানে এস ইকুয়াল, এই যে হাফ এ, এটা কিন্তু একটা ধ্রুবক হয়ে যায়, ঠিক আছে, ধ্রুবক ইন্টু টি স্কোয়ার। সো এখানে এস প্রপোর্শনাল টি স্কোয়ার লেখা যায়, এইটা ঠিক আছে। তাহলে এস প্রপোর্শনাল টি স্কোয়ার, এটা ঠিক আছে। এরপর দেখা যাক 2 নাম্বার অপশন। 2 নাম্বার অপশনের জন্য আবার আমরা আরেকটা সূত্র জানি, কি জানি? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2a s, ঠিক আছে। এইখানে যদি স্থির অবস্থান থেকে গাড়ি চলে u0, সো ভি স্কোয়ার ইকুয়াল 0 প্লাস 2a s, ওকে। ভি ইকুয়াল টু √2a s, না, এটাকে তুমি এইভাবে লিখতে পারো, √2a ইন্টু √s। আচ্ছা, এ যদি সুষম ত্বরণে চলে, তাহলে এ অবশ্যই ফিক্স, তাহলে √2a, এটা এখানে ধ্রুবক, ধ্রুবক ইন্টু √s ইকুয়াল ভি। তাহলে এইখানে তুমি এটা লিখতে পারো, ভি প্রপোর্শনাল √s, এটা লেখা যায়। তাহলে তোমার এখানে দুইটি অপশন থাকতে পারে, দুইটি অপশন থাকতে পারে, ভি প্রপোর্শনাল √s, ভি প্রপোর্শনাল √s। আচ্ছা, এই অপশনটা এখানে দেখা যাচ্ছে না, সো তোমার অ্যান্সার জাস্ট ক, ঠিক আছে। 12 এর অ্যান্সার কি? 12 এর অ্যান্সার হচ্ছে ক। 12 এর অ্যান্সার ক, যারা ক লাগিয়েছো তাদেরটা ঠিক আছে। এরপর 13, ঘড়ির কাঁটার গতি কি ধরনের গতি? ঘড়ির কাঁটার গতি কি ধরনের গতি? ঘড়ির কাঁটার গতি অবশ্যই রৈখিক গতি নয়, অবশ্যই স্পন্দন গতি নয়। স্পন্দন গতি কোনটা? যদি কোনো একটা বস্তু পর্যায়কালের অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে চলে, ঠিক আছে, এটা স্পন্দন গতি। এরপর ঘূর্ণন গতি, হ্যাঁ অবশ্যই ঘূর্ণন গতি, চলন গতি নয়, ঠিক আছে। চলন গতি হওয়ার জন্য সরল পথে চলতে হবে, সো ঘড়ির কাঁটার গতি ঘূর্ণন গতি। এরপর দেখো, কোনটি ভেক্টর রাশি? ভেক্টর রাশি কোনটি? ভেক্টর রাশি,
ঘনত্ব শক্তি না, ঘনত্ব কখনো, ঘনত্ব শক্তি, শক্তি তো এমনিতেই স্কেলার রাশি, ঘনত্ব সেটাও স্কেলার রাশি, এইটা ভেক্টর রাশি নয়। শক্তি আমরা একটু আগে জেনেছি শক্তি একটা স্কেলার রাশি, সো এটাও নয়। আপেক্ষিক গুরুত্ব একটু আগেই বলেছি আপেক্ষিক গুরুত্ব স্কেলার রাশি, এটা ভেক্টর রাশি নয়, সো এটাও না। আচ্ছা, তড়িৎ তীব্রতা, হ্যাঁ এইটাই আনসার, কিন্তু তার আগে বলে নিই তড়িৎ তীব্রতা কি। তড়িৎ তীব্রতা হচ্ছে এক ধরনের বল। তড়িৎ ক্ষেত্রে একটি একক ধনাত্মক চার্জ স্থাপন করলে সেটি যেই বল অনুভব করে সেইটা হচ্ছে তোমার তড়িৎ তীব্রতা। যেহেতু তড়িৎ তীব্রতা এক্স্যাক্টলি একটা বল, আর বল একটা ভেক্টর রাশি, সো তড়িৎ তীব্রতা একটা ভেক্টর রাশি। ঠিক আছে, 14 শেষ হয়ে গেল। যদি 15 নম্বর প্রশ্নের কথা বলি, প্রসঙ্গ কাঠামোর সাথে তুলনা করে অন্য বস্তুর নির্ণয় করা যায়। প্রসঙ্গ কাঠামো কি? প্রসঙ্গ কাঠামো বা রেফারেন্স ফ্রেম হচ্ছে সেই বস্তু যার সাপেক্ষে অন্য কোনো কিছুর গতি, স্থিতি বা গতি ও অবস্থা নির্ণয় করা যায়। আচ্ছা, প্রসঙ্গ কাঠামো, ধরো এই যে একটা বস্তু সে এখানে স্থির আছে আর এখানে আরেকটা বস্তু চলতেছে, এইটার সাপেক্ষে এটা গতিশীল, তার মানে প্রসঙ্গ কাঠামোর দ্বারা গতি নির্ণয় করা যায়। অবস্থান, হ্যাঁ প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে অবস্থান নির্ণয় করা যায়। ধরো যে এই কাঠামো বা এর সাপেক্ষে এইটার দূরত্ব 15 মিটার, দূরত্ব 15 মিটার, অবস্থান নির্ণয় করা যায়, এটাও ঠিক আছে। স্থিতি, হ্যাঁ প্রসঙ্গ কাঠামো, যদি এই প্রসঙ্গ কাঠামো স্থির হয় আর এই বস্তুটাও যদি স্থির হয় তাহলে এর সাপেক্ষে এটা স্থির। যদি এটা স্থির হয় এটা গতিশীল হয় তাহলে এর সাপেক্ষে এটা গতিশীল। যদি এমন হয় দুইটাই গতিশীল, এইটাও গতিশীল এটাও গতিশীল এবং সমান বেগে, এরও বেগ ভি এর বেগটাও ভি, বেগটা সমান, তখন এটার সাপেক্ষে এটা স্থির। দুইটাই গতিশীল বাট বেগ সমান, তখন একটা আর একটাকে স্থির দেখবে। ঠিক আছে, সো এইখানে প্রসঙ্গ কাঠামোর সাথে তুলনা করে বস্তুর গতি, অবস্থান এবং স্থিতি সবগুলোই পরিমাপ করা যায়। তাহলে এর আনসার ঘ। এরপর দেখো 16 নম্বর প্রশ্নে বলা হচ্ছে 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত গাড়ির একজন চালক 46 মিটার দূরে একজন পথচারীকে দেখতে পেয়ে সাথে সাথে ব্রেক চেপে দিলেন, এতে গাড়িটি পথচারীর 1 মিটার সামনে এসে থেমে গেল। আচ্ছা দেখো, মনে করো এইখানে তোমার একটা গাড়ি আছে, এই গাড়ি এইদিকে যাচ্ছে, হ্যাঁ এইখানে পথচারী আছে, ঠিক আছে, এই হচ্ছে তোমার পথচারী। তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটা কিন্তু 46 মিটার, তারা বলতেছে 46 মিটার। এখন সে কত বেগে চলতেছিল? ইউ 44, সরি 54 কিলোমিটার পার আওয়ার, আমি বলেছিলাম 54 কিলোমিটার পার আওয়ার, এটাকে মিটার পার সেকেন্ড করে নিতে হবে। রিভিউ ক্লাসে বলেছি কিলোমিটার পার আওয়ারকে যদি মিটার পার সেকেন্ড করতে চাও তাহলে 3.6 দিয়ে ভাগ করে দিও। তাহলে এটাকে যদি তুমি মিটার পার সেকেন্ড করো, 54/3.6 আসবে 15 মিটার পার সেকেন্ড। এখানে আদি বেগটা কত? 15 মিটার পার সেকেন্ড। আচ্ছা, সে 15 মিটার পার সেকেন্ড বেগে চলছিল, হঠাৎ এই 46 মিটার দূরে এই পথচারীকে দেখে সে ব্রেক করলো এবং 1 মিটার সামনে এসে থেমে গেল, পথচারীর 1 মিটার সামনে এসে থেমে গেল। তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটুকু অবশ্যই 45 মিটার। ঠিক আছে, গাড়ির ত্বরণ কত ছিল জানতে চাওয়া হচ্ছে গাড়ির ত্বরণ কত ছিল। আচ্ছা বলো তো, গাড়ি যেহেতু থেমে গেছে ত্বরণ হবে নাকি মন্দন হবে? অবশ্যই মন্দন, মন্দন হবে। মন্দন মানে কি? ঋণাত্মক ত্বরণ। মন্দন মানে কি? ঋণাত্মক ত্বরণ, তাই না? তার মানে তুমি যদি এইখানে ত্বরণ কথাটা চিন্তা করো তাহলে ত্বরণের মান ঋণাত্মক আসবে। কি আসবে? ঋণাত্মক, মাইনাস। চিন্তা করা যায় অবভিয়াসলি, মানে অবভিয়াসলি এই দুইটা হবে না, কারণ ত্বরণের মান এখানে ঋণাত্মক আসবে যেহেতু মন্দন হচ্ছে। তার মানে মানে এইটা হবেই না, পজিটিভ মান এর অ্যান্সার আসবেই না। এখানে -2.5 অথবা -3.5 এই দুইটার যে কোনো একটা অ্যান্সার হবে। তো কোনটা অ্যান্সার হবে দেখি। ভি স্কোয়ার ইকুয়াল টু, আমরা সূত্র জানি ইউ স্কোয়ার, যেহেতু মন্দন হবে -2gh। আর যদি তুমি ত্বরণের কথা, আমি তোমাকে রিভিউ ক্লাসে বলেছি, যদি তুমি এখানে প্লাস রাখো তাহলে, সরি এখানে 2as, হ্যাঁ যদি এখানে প্লাস রাখো তাহলে a এর মান নেগেটিভ আসবে। ঠিক আছে, আর যদি a এর মান নেগেটিভ আনতে না চাও তখন এইখানে মাইনাস দিতে হবে, তখন এইখানে কি মাইনাস দিতে হবে। তারা যেহেতু ত্বরণ বের করেছে এবং ত্বরণের মান নেগেটিভ বের হবে, সো এইখানে মাইনাস দিবা না, এখানে কিন্তু প্লাস। ঠিক আছে, ভি যেহেতু গাড়ি থেমে গিয়েছিল শেষ বেগটা 0, ইউ আমরা একটু আগে দেখেছি 15 প্লাস 2 ইন্টু এ ইন্টু এস এর মান দেখেছি 45 মিটার। ওকে, তাহলে এইখানে
আসছে তোমার -15 ইকুয়াল 90a, বা a ইকুয়াল -15/90। 15/90। সরি সরি সরি, এখানে একটা জিনিস ভুল হয়েছে। এই যে এইখানে স্কোয়ার ছিল না, এর উপর তো আমার স্কোয়ার করতে হবে, 15 এর উপরে স্কোয়ার করতে হবে, সরি। তাহলে 0, 15 উপরে যদি স্কোয়ার করা হয়, 15 উপরে স্কোয়ার 225, 225 প্লাস 90a, বা 90a ইকুয়াল 225 -225, বা a ইকুয়াল -225/90, 225/90। তাহলে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে -2.5 মিটার/সেকেন্ড স্কোয়ার। তোমার অ্যান্সার হবে খ। গ, ঘ হবে না, ক হবে না, গ হবে না, ঘ হবে না। আচ্ছা 17, চালকের গাড়ি থামাতে কত সময় লেগেছিল? চালকের গাড়ি থামাতে কত সময় লেগেছিল তা জানতে চাওয়া হচ্ছে। আচ্ছা দেখো, চালকের আদি বেগটা কত ছিল তুমি বলো তো। চালকের আদি বেগটা ছিল এরকম, 15, 15। শেষ বেগ যখন সে থেমে গেছে, তখন তার বেগ কত হয়েছে? 0 হয়েছে। আমরা জানি এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। আমি কিন্তু টি এর মান বের করবো, ঠিক আছে। এস এর মান দেয়া আছে, এস এর মান কত? এস এর মান 45। ইউ এর মান, ইউ কত? ইউ হচ্ছে 15, ভি হবে 0, এ হবে 2, আর এখানে তো আমি টি এর মান বের করবো, হ্যাঁ। এই 2 যদি ওই পাশে যায় তাহলে গুণ হয়ে যায় 90। তাহলে এখানে থাকতেছে তোমার 15 টি, বা টি ইকুয়াল 90/15। দেখি, 90/15, 6 সেকেন্ড। এই যে অ্যান্সার, 6 সেকেন্ড, ঠিক আছে। দেখো গাড়িটির গতি চলন গতি ছিল, গাড়িটির গতি চলন গতি ছিল, মন্দন ঘটেছিল। হ্যাঁ, গাড়িটি অবশ্যই চলন গতিতে চলেছে, যেহেতু সরল পথে চলেছে। মন্দন, হ্যাঁ অবশ্যই মন্দন ঘটেছে। বেগ বনাম সময় লেখচিত্রটি মূলবিন্দুগামী সরলরেখা? না, এটা মিথ্যা কথা। কেন? মূলবিন্দুগামী সরলরেখা। বেগ বনাম সময় লেখচিত্রে মূলবিন্দুগামী সরলরেখা কেবলমাত্র তখনই পাওয়া যাবে যখন গাড়িটি স্থির অবস্থান থেকে চলাচল করবে। এখানে গাড়িটি স্থির অবস্থান থেকে চলেনি, তার একটা আদি বেগ ছিল 15 মিটার/সেকেন্ড, ঠিক আছে। তাই 3 নাম্বার এটা অ্যান্সার হবে না। সো অ্যান্সার 1 ও 2। জি এর আদর্শ মান কত? জি এর আদর্শ মান হচ্ছে 9.80665 মিটার/সেকেন্ড স্কোয়ার। 19 গেল। বলের মাত্রা কোনটি? দেখো বলের মাত্রা, তোমরা বলের একক কি জানো বলো তো? বলের একক নিউটন, ঠিক আছে। নিউটন মানে কি? কেজি মিটার/সেকেন্ড স্কোয়ার। এখন তুমি যদি মাত্রায় কনভার্ট করো, কেজি এর জন্য এম, তারপরে মিটারের জন্য এল, সেকেন্ডের জন্য টি ইনভার্স টু, এম এল টি ইনভার্স টু, এম এল টি ইনভার্স টু। তাহলে 20-এর ক। সাম্য বলগুলোর লব্ধি কত? সাম্য বলগুলোর লব্ধি 0, গতকাল সলভ ক্লাসে বলা হয়েছে। তোমরা সলভ ক্লাসটাতে দেখে নিবে, বুঝে যাবে। আচ্ছা, তারপরে এখানে অল্প কথা একটু বলি। সাম্য বল বলতে ধরো এই একটা বস্তুর উপরে চারিদিক থেকে বিভিন্ন রকমের বল, অনেকগুলো বল ক্রিয়াশীল, ঠিক আছে। বিভিন্ন বল এখানে ক্রিয়াশীল। যদি এতগুলো বল ক্রিয়াশীল হবার পরেও ওর সরণ 0 হয়, মানে ওর যদি অবস্থান পরিবর্তন না করে, তখন এটাকে এই বলগুলোকে সাম্য বল বলা হয়। তাহলে সাম্য বলগুলোর লব্ধি, যেহেতু সরণ একেবারেই 0 হবে, তার মানে কি ওইখানে লব্ধি বলটাও 0, 0, ঠিক আছে। সুতা কেটে দিলে সুতায় ঝুলন্ত বস্তু নিচে পড়ে থাকার জন্য দায়ী কোনটি? এই ধরো যে সুতায় ঝুলন্ত বস্তু, এখানে দুইটা বল কাজ করছে। একটা, এই সুতাটাকে উপরের দিকে টেনে ধরে আছে, আর একটা বল নিচের দিকে কাজ করছে। এটা হচ্ছে তোমার গ্র্যাভিটি দ্বারা তৈরি ওর ওজন, ঠিক আছে, ডাব্লিউ। এখন তুমি যদি সুতা কেটে দাও, তাহলে এখানে বল কয়টা আছে বলো? যদি সুতা কেটে দাও, জাস্ট একটাই বল আছে যা নিচের দিকে কাজ করে। আর যদি কখনো একটা বল একদিকে কাজ করে, ওইটা কখনো সাম্য বল নয়, ওইটা অসাম্য বল। আচ্ছা, তাহলে অ্যান্সার, এখানে এটা সাম্য বল কখনোই নয়। ঘর্ষণ বল না, ঘর্ষণ বল নয়। টান বল নয়, কারণ এখানে সুতা কেটে দেওয়া হয়েছে, টান বল শেষ। এটা অসাম্য বল। 22-এর অ্যান্সার হয়ে গেল।
এরপর 23 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে একটি বস্তু, একটি 10 গ্রাম ভরের গুলি, গুলির ভর 10 গ্রাম। এরপর গুলি 6 কেজি ভরের বন্দুকে, দেখো গ্রাম থাকলে এটাকে কেজি করতে হবে, 10 গ্রাম, দ্যাট মিনস এটাকে 1000 দিয়ে ভাগ করে কেজি করে নিবা, 0.01 কেজি। ওকে, 6 কেজি ভর বন্দুকের নল থেকে 300 মিটার/সেকেন্ড বেগে বেরিয়ে গেল, বন্দুকের পশ্চাৎ বেগ কত? আচ্ছা, সূত্র m1u1 প্লাস m2u2, ঠিক আছে, ইকুয়াল টু m1v1 প্লাস m2v2। আচ্ছা, এই গুলি যখন বন্দুকের ভিতরে ছিল, ঠিক আছে, এই গুলি যখন বন্দুকের ভেতরে ছিল তখন ওর আদিবেগ ছিল শূন্য, ওর আদিবেগটা শূন্য ছিল। তুমি যদি গুলির আদিবেগটাকে ইউ1 ধরো বা ইউ2 ধরো, তোমার ইচ্ছা। আচ্ছা, যদি বন্দুকও স্থির ছিল, গুলিও স্থির ছিল, তাহলে এটা কিন্তু জিরো। এটা কি? এটা জিরো। m1 × 0 প্লাস এটা m2 × 0, পুরোটাই জিরো। সো m1v1 প্লাস m2v2। হ্যাঁ, এইখানে এইটা যদি জিরো হয়ে যায় তাহলে এখানে কি থাকছে? m1v1 প্লাস m2v2, না? আমি যদি এটাকে একটু এইখানে লিখি, তাহলে আমি মনে করি v1 এটা হচ্ছে গুলির শেষ বেগ, ঠিক আছে, আর v2 এটা হচ্ছে বন্দুকের শেষ বেগ, অথবা v1 হচ্ছে বন্দুকের শেষ বেগ আর v2 হচ্ছে গুলির শেষ বেগ। দেখো, এই যে তোমার যদি গুলিটা এরকম হয়, তোমার বন্দুকটা যদি এটা হয়, গুলি যদি এইদিকে বের হয়ে যায়, গুলি যদি এদিকে বের হয়ে যায়, তাহলে এই বন্দুক কিন্তু পিছন দিকে একটা ধাক্কা পায়, ঠিক আছে। এই পেছন দিকে যে ও একটা ধাক্কা দেয় বা পিছন দিকে যে বেগে ও সরে যায়, এটাই কিন্তু পশ্চাৎ বেগ। এইটাকে তুমি যদি v1 চিন্তা করো, ঠিক আছে, আর এইটাকে যদি v2 চিন্তা করো, তাহলে এই দেখো এখান থেকে m1v1 প্লাস m2v2 ইকুয়াল 0, বা m1v1 ইকুয়াল মাইনাস m2v2, বা v1 ইকুয়াল মাইনাস m2v2 বাই m1। জাস্ট এখানে মানগুলো বসাও। m2 কি? m2 হচ্ছে তোমার গুলির ভর 0.01, v2 হচ্ছে গুলির বেগ, গুলির বেগ কত? 300। m1, m1 হচ্ছে তোমার বন্দুকের ভর, বন্দুকের ভর হচ্ছে 6 কেজি। তাহলে এখানে আমরা যদি ক্যালকুলেশন করি, 0.01 ইন্টু ভাগ 6, 0.5 আসছে কত? মাইনাস 0.5। আচ্ছা, এই যে মাইনাস দিয়ে বোঝাচ্ছি পশ্চাৎ বেগ, বা এই যে বন্দুকটি পেছনের দিকে চলে যাবে, ঠিক আছে। সো এখানে তোমার মান হবে 0.5 মিটার/সেকেন্ড। এখানে বন্দুকের পশ্চাৎ বেগ 0.5 মিটার/সেকেন্ড। এত বড় করে না করে এটা শর্টকাট কি হতে পারে? শর্টকাট কি হতে পারে? একটা শর্টকাট বলে দিচ্ছি, মনে রাখবা অলওয়েজ, বন্দুকের পশ্চাৎ বেগ সমান গুলির ভর গুণন গুলির বেগ বাই বন্দুকের ভর। বাস, এখানে জাস্ট তুমি মানগুলো বসাবা। গুলির ভর 0.01, গুলির বেগ 300, বন্দুকের ভর 6। এখানে ক্যালকুলেশন করে নাও, তুমি পেয়ে যাবা 0.5। ওকে, এরপর নিউটনের তৃতীয় সূত্র অনুসারে নিচের কোনটি সঠিক? নিউটনের তৃতীয় সূত্র অনুসারে নিচের কোনটি সঠিক? নিউটনের তৃতীয় সূত্র, এখানে দেখো F1 দেয়া আছে, F2 দেয়া আছে। আচ্ছা, F1 কি আর F2 কি? এখানে F1 দিয়ে তোমার ক্রিয়া বলকে বোঝানো হয়, আর F2 দিয়ে প্রতিক্রিয়া বলকে বোঝানো হয়, ঠিক আছে। আচ্ছা, এইখানে প্রথম যে অপশনটা এখানে দেয়া আছে, F1 ইকুয়াল F2, নিউটনের প্রথম সূত্র, নিউটনের তৃতীয় সূত্র আমরা সবাই জানি, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, তাই না? আচ্ছা, তাহলে তুমি এখন বলতে পারো, ভাই এইটা তো ঠিক আছে, F1 ইকুয়াল F2, ক্রিয়া বল প্রতিক্রিয়া বল সমান। কথা তো এখানেই শেষ হয় নাই, কথা তো আরো আছে। কি কথা আছে? ক্রিয়া বল প্রতিক্রিয়া বলের সমান এবং বিপরীতমুখী, বিপরীতমুখী এবং কি বিপরীতমুখী F1 এবং F2, এই দুইটার দিক
টা আলাদা। তুমি যদি F1 কে প্লাস ধরো তাহলে F2 কে মাইনাস ধরতে হবে, অথবা যদি F2 কে প্লাস ধরো F1 কে মাইনাস ধরতে হবে। আগেই এখানে F1 ইকুয়াল F2 দেখেই মাইরা দেওয়া যাবে না, ঠিক আছে? তাহলে এখানে সলিউশন কি হবে? F1 ইকুয়াল F2, ঠিক আছে, কিন্তু F1 F2 এর বিপরীত দিকে কাজ করে, তাই এখানে একটা মাইনাস চিহ্ন দিব। তাহলে F1 ইকুয়াল মাইনাস F2, ঠিক আছে? তাহলে F1, এই মাইনাস F2 যদি এই পাশে আসে তাহলে F2 0। ওকে, তাহলে এখানে কোন অপশনটা ঠিক আছে? এখানে দেখো এই অপশনটা হবে না, কারণ এখানে মাইনাস নেই, এইটা, ঠিক আছে? F1 প্লাস F2 ইকুয়াল 0। ওকে, তাহলে অ্যান্সার খ। আমরা 25 নাম্বার প্রশ্নের দিকে যাই। 25 নাম্বার প্রশ্নে বলা হচ্ছে একটা ইলেকট্রনের ভর দেয়া আছে। ইলেকট্রন স্থির ছিল, তার মানে আদি বেগটা 0। ওকে, আমি এগুলো একটু মুছে দিই, এগুলো এখন দরকার নেই। সরি তোমার সময় নষ্ট করবার জন্য। তাহলে এম এর মান দেয়া আছে, ইউ জানো, এরপর তোমার কাছে বলা হচ্ছে এর উপর এত নিউটন বল 10 ইনভার্স 9 সেকেন্ড ধরে ক্রিয়া করলো, এফ এর মান আছে। এফ ইকুয়াল তুমি কি জানো? এম এ, তাই না? এম এ, আচ্ছা, এফ ইকুয়াল 1.82 ইন্টু 10 ইনভার্স 16। এম এর মান দেয়া আছে, এম এর মান দেয়া আছে 9.1 ইন্টু 10 ইনভার্স 31 কেজি, ঠিক আছে? এ জানো না, থাকুক। এই সময় শেষে দেখো, এই বল 10 ইনভার্স 9 সেকেন্ড ধরে ক্রিয়া করলো, এই সময়ের শেষে ইলেকট্রনের বেগ কত? ও স্থির অবস্থানে ছিল, বেগ চাওয়া হচ্ছে, একটা সময় দেয়া আছে। আচ্ছা, আমরা কি জানি? ভি ইকুয়াল ইউ প্লাস এটি, এটা জানি না। ইউ তো তুমি জানো 0, সময় তুমি আচ্ছা, এ এর মান জানো না, টি এর মান তো দিয়ে রাখছে 10 ইনভার্স 9, এর মানে যে এইখান থেকে এ এর মান বের করা যায় না? যায়। কিভাবে বের করা যায়? জাস্ট এইটাকে 9.1 ইন্টু 10 ইনভার্স 31 দিয়ে ভাগ করে দিব, ঠিক আছে? একেবারে ইজি। a equal 1.82 into 10 inverse 16 by 9.1 into 10 inverse 31। যদি আমরা ক্যালকুলেটর 1.82 into 10 inverse 16 by 9.1 into 10 inverse 31, সঠিক, তাহলে আসছে 2 পয়েন্ট, এটাকে মুছে দিই, আসছে 2 into 10 to the power 14 মিটার পার সেকেন্ড স্কয়ার। এ এর মান পাইছো, তাহলে এখানে জাস্ট এ এর মানটা বসায় দাও। তাহলে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 14 ইন্টু 10 ইনভার্স 9, তাহলে কত আসে? গুণন 10 ইনভার্স 9 আসতেছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 5, 2 ইন্টু 10 টু দি পাওয়ার 5 মিটার পার সেকেন্ড। ওকে, অ্যান্সার কোনটা? অ্যান্সার এইটা। হাঁটার সময় কোনটি সঠিক? যদি তুমি হাঁটো, হাঁটতে গেলে দেখা যায় লব্ধি বল প্রতিক্রিয়া বলের চেয়ে বেশি, ক্রিয়া বল লব্ধি বল থেকে কম, প্রতিক্রিয়া বল লম্বভাবে ক্রিয়া করে, বলদ্বয় লব্ধি শূন্য হয়। আচ্ছা, হাঁটার জন্য যে কনসেপ্ট, আমরা হাঁটতে পারি কেন, এটাকে একটু বলে নিই। দেখো, যদি তুমি, যখন তুমি হাঁটো, হ্যাঁ, এ ধরো তোমার পা, তোমার পায়ের পাতা ভূমিতে এইভাবে একটা ক্রিয়া বল প্রয়োগ করে এফ, ঠিক আছে? সমান এবং বিপরীতমুখী একটি প্রতিক্রিয়া বল এই দিকে ভূমি তোমাকে দেয়, এটাকে এফ প্রাইম দিই, ঠিক আছে? তোমার যে শরীরের ওজন, তোমার ওজনটা এই দিকে কাজ করে, খাড়া নিচের দিকে, ডাব্লিউ, ঠিক আছে? এই যে এই দিকে যে এফ প্রাইম পরিমাণ বল কাজ করে, এটা দুইটা উপাংশে ভাগ হয়। একটা উপাংশ এইদিকে কাজ করে, উপাংশ মানে তুমি হয়তো এটা ইন্টারমিডিয়েটে বুঝবা, তবে আপাতত বুঝে নাও যে এই বলটা দুইটা ভাগে ভাগ হয়ে যায়, একটা উপরের দিকে কাজ করে, একটা ভাগ এই দিকে কাজ করে। এইদিকে যে ভাগটা কাজ করে এটা হচ্ছে এফ প্রাইম সাইন থিটা, এফ প্রাইম
cos থিটা। ওকে, এখানে এই কোণের এখানে একটা কোণ আছে, ঠিক আছে, এটা কোণ করেই তো আমরা আমাদের এখানে দেখা যায় যে এই প্রতিক্রিয়া বল, ঠিক আছে, উলম্বের সাথে কোণ করে থিটা কোণ। এই এফ প্রাইম সাইন থিটা এটা তোমার ওজনকে প্রশমিত করে, আর এফ প্রাইম কস থিটা এটা তোমাকে সামনে এগিয়ে নেয়। এটা তুমি ইন্টারমিডিয়েটে খুব ভালোভাবে বুঝবে, এখন আপাতত জেনে রাখো। তাহলে দেখো তোমার এইখানে লব্ধি যেই বলটা, লব্ধি বল কোনটা? লব্ধি বল যেটা তোমাকে সামনের দিকে নিয়ে যাচ্ছে, লব্ধি বলটা এইটা, এফ প্রাইম কস থিটা, ঠিক আছে। তাহলে দেখো লব্ধি বল প্রতিক্রিয়া বলের চেয়ে বেশি, লব্ধি বল প্রতিক্রিয়া বলের চেয়ে বেশি, ক্রিয়াশীল বল লব্ধি বল থেকে কম। এরপর প্রতিক্রিয়া বল লম্বভাবে ক্রিয়া করে না, প্রতিক্রিয়া বল লম্বভাবে ক্রিয়া করে না, বলদ্বয়ের লব্ধি শূন্য হয় না, ক্রিয়াশীল বল লব্ধি বল থেকে কম, এইটাও হয় না। অ্যান্সার 26-এর ক। ওকে, দেখো এরপর কোন ঘর্ষণ সবচেয়ে কম হয়, কোন ঘর্ষণ সবচেয়ে কম হয়? আচ্ছা, স্থিতি ঘর্ষণ কি? স্থিতি ঘর্ষণ হচ্ছে একটা বস্তু স্থির আছে, এটাকে গতিশীল করার জন্য, এই যে স্থির আছে এই তলের সাথে, একটা তলের উপর তুমি একটা বস্তুকে রাখছো, হ্যাঁ, এই যে এই তলের উপর এই বস্তুটা আছে এটাকে গতিশীল করবার জন্য, মানে এটা স্থির আছে যেই বলের দ্বারা, স্থির আছে মানে গতিশীল হচ্ছে না, যেই ন্যূনতম বলটুকু দিলে ও গতিশীল হবে সেটা তোমার স্থিতি ঘর্ষণ বল। তারপর প্রবাহী ঘর্ষণ বল কি? প্রবাহী ঘর্ষণ হচ্ছে এই ধরো যে কোনো কিছু প্রবাহিত হচ্ছে, সেটা হতে পারে পানি, হতে পারে যে কোনো লিকুইড, ঠিক আছে, প্রবাহিত হচ্ছে, প্রবাহিত হওয়ার সময় যেই তলের উপর দিয়ে সেটা প্রবাহিত হয় সেই তলের সাথে তার ঘর্ষণ, সেটা হচ্ছে প্রবাহী ঘর্ষণ। পিছলানো ঘর্ষণ, দুইটা তলের উপর, দুইটা তল যখন একটা আরেকটার সাথে পিছলিয়ে চলে তখন এই দুই তলের মাঝখানে যেই ঘর্ষণ কাজ করে সেটা হচ্ছে পিছলানো ঘর্ষণ। আর আবর্ত ঘর্ষণ কি? আবর্ত ঘর্ষণ হচ্ছে এই একটা সারফেস এর উপর দিয়ে বস্তু যখন এইভাবে গড়িয়ে চলে, মানে গড়িয়ে গড়িয়ে একটা বলকে যদি তুমি একটা তলের উপরে ছেড়ে দাও তাহলে ও কিন্তু গড়িয়ে গড়িয়ে চলবে, এটা হচ্ছে তোমার আবর্ত ঘর্ষণ। দেখা গেছে এই আবর্ত ঘর্ষণের মান এই তিনটার থেকে কম, ঠিক আছে। তাই সবচেয়ে কম যে ঘর্ষণ বল তুমি পাবা তা হচ্ছে তোমার আবর্ত ঘর্ষণ। 27 শেষ। 28 বলা হচ্ছে 10 নিউটন বল বলতে বোঝায় সেই পরিমাণ বল আছে। 1 নিউটন বল বলতে কি বুঝি এটা বলো তো? 1 নিউটন বল বলতে বুঝি যে যেই পরিমাণ বল 1 কেজি ভরের একটা বস্তুর উপর 1 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করতে পারে সেটাই হচ্ছে তোমার 1 নিউটন বল। আচ্ছা, 10 নিউটন বল এটাকে এইভাবে লেখা যায় না? 10 নিউটন ইকুয়াল 5 কেজি ইন্টু 2 মিটার/সেকেন্ড স্কয়ার, এভাবে লেখা যায়? যায়। আবার কিভাবে লেখা যায়? 2 কেজি ইন্টু 5 মিটার/সেকেন্ড স্কয়ার, এইভাবে লেখা যায়। আবার 10 কেজি ইন্টু 1 মিটার/সেকেন্ড স্কয়ার, এইভাবে লেখা যায়। তাহলে দেখো তো এইটার মানে কি? এটার মানে হচ্ছে 5 কেজি বস্তুর উপর 2 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করে। এটার মানে কি? এর মানে হচ্ছে 2 কেজি বস্তুর উপর 5 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করে। এর মানে কি? এর মানে হচ্ছে 10 কেজি বস্তুর উপর 1 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করে। তাহলে দেখো তো তোমার এই তিনটাই কি ঠিক আছে না? হ্যাঁ, তিনটাই ঠিক আছে। তাহলে এর আনসার 1, 2 ও 3। দূরত্ব সময় লেখচিত্রের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল, আমি বলেছি দূরত্ব সময় লেখচিত্র মানে কি, রিভিউ ক্লাসে এটাকে খুব ভালোভাবে বলার চেষ্টা করেছি। দূরত্ব সময় লেখচিত্র মানে হচ্ছে তোমার ওয়াই অ্যাক্সিস বরাবর দূরত্ব, এক্স অ্যাক্সিস বরাবর সময়। হ্যাঁ, দূরত্ব সময় বা বেগ সময় যাই বলো, এই লেখচিত্রের ঢাল, আমি বলেছি ঢাল হচ্ছে ওয়াই অ্যাক্সিস বাই এক্স অ্যাক্সিস, না, ওয়াই অ্যাক্সিস মানে হচ্ছে সরণ বাই এক্স অ্যাক্সিস মানে হচ্ছে সময়, অর্থাৎ সরণ বাই সময় তথা বেগ। অর্থাৎ দূরত্ব সময় লেখচিত্রের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল ওই বিন্দুতে কি নির্দেশ করে? বেগ। দূরত্ব সময়, না, দূরত্ব সময়, তাহলে এখানে সরণ নয়, এখানে তুমি দূরত্ব দিবা, ঠিক আছে, দূরত্ব দিবা, ঠিক আছে। দূরত্ব বাই সময় হচ্ছে দ্রুতি, দূরত্ব বাই সময় হচ্ছে দ্রুতি। সো এইখানে দ্রুতি নির্দেশ করে, এখানে কি নির্দেশ করে? এখানে দ্রুতি নির্দেশ করে। যারা বেগ দাগিয়েছো তারা ভুল করেছো, যারা বেগ দাগিয়েছো তারা ভুল করেছো। এরপর বেগ পাওয়া যাবে সরণ বাই সময় লেখচিত্রে, দূরত্ব বাই সময় লেখচিত্রে নয়। বেগ আর দ্রুতি এক নয়, বেগ হচ্ছে তোমার ভেক্টর রাশি আর দ্রুতি হচ্ছে স্কেলার রাশি, ঠিক আছে। এরপর আর এই নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে, রিভিউ ক্লাস দেখে নিও।
কোনো বস্তুকণা আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথে সম্পূর্ণ একবার ঘুরে আসলে সরণ কত হবে? যদি বৃত্তাকার পথে ধরো যে এইখান থেকে ঘুরে আবার এইখানে এসেছে, তাহলে তার সরণ হবে 0। কারণ সরণ কি? সরণ হচ্ছে গতিপথের আদি অবস্থান থেকে শেষ অবস্থানের মধ্যবর্তী ন্যূনতম সরলরৈখিক দূরত্ব। ওর আদি অবস্থানও এইটাই, শেষ অবস্থানও এইটাই। তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য কি থাকলো? নাই তো। ঠিক আছে, সরণ 0। হ্যাঁ, যদি প্রশ্ন করো এইখানে অতিক্রান্ত দূরত্ব কত, তাহলে অতিক্রান্ত দূরত্বের কথা বলা যাবে পরিধির সমান। অতিক্রান্ত দূরত্ব পরিধির সমান, যেটা 2 পাই আর। আর সরণ 0। ওকে, তার মানে এইখানে সরণ 0। ওকে, তো তোমাদের এমসিকিউ অংশের সমাধান করা হয়ে গেল। যদি এরপরেও কোথাও বুঝতে না পারো, তাহলে সেটা তোমরা আমাকে অথবা আসিফ স্যারকে জানাতে পারো। আমি সমাধান করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।